জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। চিকিৎসা শেষে ৫ মে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে ৪ঠা মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইট রওনা করবে। পরে ৫ই মে দুপুরে বিমানটি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান থাকলেও এবার বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও আসবেন। জানা যায় সে অনুযায়ী ডাক্তার জোবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন, বাড়ানো হচ্ছে নিরাপত্তা। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তারা দুর্নীতি ও অবৈধ অর্থ দিয়ে সুযোগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি সুকৌশলে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন। ৩ বার অবৈধ সংখ্যা সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর জানতে চান সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষা। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করার আহ্বান জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় মৌলিক সংস্কার ও আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এ দাবি জানান তারা। বলেন, জুলাই আগস্টে নির্বিচারে ছাত্র হত্যার দায়ে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। এ সময় ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও অবস্থান করছে অভিযোগ করে বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। দলটির বিচার ও নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানায় সমাবেশে আসা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এনসিপি। এ সময় চট্টগ্রামের এনসিপি নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। পাশাপাশি তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অনেক কাজেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। শেরপুরেও আওয়ামী
লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এই উপলক্ষে বিকেলে শেরপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এক্সিকিউটিভ অর্ডার দিয়া ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটাকে নিষিদ্ধ না করে, তাদের নির্বাচন কমিশন যদি তাদেরকে রিলিভেন্ট না করে, তাইলে আমাদের আজকের প্রোগ্রামটার মাধ্যমে আমাদের আন্দোলনটা যা শুরু হলো। বিপ্লবী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত যে বিপ্লব হওয়ার পরপরই খুনিদের এবং স্বৈরাচারীর ফাঁসি দেওয়া। আওয়ামী লীগের রাজনৈতিক যে প্রোগ্রাম বা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যতদিন পর্যন্ত সে বিচার হবে না, ততদিন পর্যন্ত ছাত্র জনতা নিয়ে এনসিপি মাঠে থাকবে। নানা আয়োজনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়েছে। এতে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, বুদ্ধিজীবী ও নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা তুলে ধরেন জাতীয় নির্বাচন, সংস্কার ও রাখাইনে করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এতে অংশ নিয়ে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংস্কার এবং নির্বাচনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার দাবি জানান। এতে এবি পার্টির সভাপতি বলেন, জাতীয় ঐক্য তৈরির, রাজনীতি ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে তার দল। আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। দেশে ফেরা নিয়ে বাংলাদেশ বিমানের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, ৫ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। বিমান কর্তৃপক্ষ অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় লন্ডন সিলেট ঢাকার ফ্লাইটটি লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব বেগম খালেদা জিয়ার কাছে দেন। তবে ওই বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে প্রস্তাবটি নাকচ করে দেন খালেদা জিয়া। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ইম্যাচিউরড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, জাতিসংঘ উদ্যোগ নিলে করিডোরের বিষয়ে অন্তর্বর্তী সরকার আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। এ বিষয়ে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই। এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। নারী কমিশনের সুপারিশ ও কমিশন বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার করা সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। আর বৈষম্য বিরোধী কওমি শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সমাবেশে করা হয়। হেফাজতের দাবি না মানা হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নারী কমিশন বাতিলের দাবি জানান। শনিবারের মধ্যেই নারী কমিশনের সুপারিশ বাতিল করে কমিশনের নারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জুনায়েদ আল হাবিব। একই সঙ্গে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের নেতাকর্মীরা মিছিল করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করে কওমির শিক্ষার্থীরা। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জুলাই আগস্টের গণহত্যারও বিচার দাবি করেন তারা। সংগ্রামে খুন করেছে বিগত
আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে, নতুবা জেনে রাখবেন দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দর কিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ মিছিল মিলিত হয়। এ সময় মিছিলে স্লোগানে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল সহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসি দাবি করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে। অনতিবিলম্বে জামিন বাতিল সহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা। দ্রুত আলিফ হত্যার বিচার সম্পন্ন করার আহ্বানও জানানো হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে। এর আগে গেল 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করে আদালত। আগামী রোববার যে চিন্ময়ের হাইকোর্টে যে জামিনের কথাবার্তা আছে, আপনারা অতি শীঘ্রই চিন্ময়ের জামিন স্থগিত করে তাকে আলিফ হত্যার আসামি করে তার বিচার কার্য আরম্ভ করেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আলিফ ভাইয়ের দ্রুত হত্যার বিচার করে চিন্ময় দাসের ফাঁসির কার্যকর করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও গণহত্যার বিচারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুমার নামাজের পর শহরের সদর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে অংশ নেন সংগঠনটির নরসিংদী জেলা ও 6 উপজেলা শাখার সংগঠক ও কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার দাবি জানানো হয়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টালবাহানা করছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মতপার্থক্য দূর করে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভা শেষে তিনি একথা বলেন। আরও বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। জাতীয় সনদ প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগমের চেষ্টা চলছে। পর্যালোচনা সভায় প্রশাসন ও বিভিন্ন দপ্তর প্রধানদের উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ফসলি জমির উপবিভাগের টপ সোয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোর হাতে দমন করতে হবে। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সংস্কারগুলোর সম্পর্কে তাদের সাথে একটা ঐক্যমত্য সৃষ্টি করা। এখন বস্তুত আমরা যেটা দেখছি যে আমাদের সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এর বলটা কিন্তু সরকারের কোর্টে এবং রাজনৈতিক দলের কোর্টে। আমরা যে সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছি, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, তারা এগুলো মেনে নিলেই এই যে সরকার এগুলো বাস্তবায়ন করতে পারে। আমাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে এন্টারটেইন করা, কোনো গোষ্ঠীকে এন্টারটেইন করার কোনো সরকারি দায়িত্বের মধ্যে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না। সেই ক্ষেত্রে সরকারের দিক থেকে আপনাদের উপর কোনো প্রেশার আসবে না এবং আপনারাও রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রেশারকে এন্টারটেইন করবেন না। আগে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, পরে নির্বাচন, না হলে যারাই ক্ষমতায় আসুক আওয়ামী লীগের মতো শোষণ করবে বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষা এবং
রাষ্ট্র গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, যেসব রাজনৈতিক দল এখন নির্বাচনের তোড়জোড় করছে তারা লুটপাট এবং ক্ষমতার জন্য তড়িঘড়ি করছে। জানান, জুলাই গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল, কিন্তু তারা জনগণের কাতারে দাঁড়িয়ে আন্দোলন করেছে, দল হিসেবে করেনি। দল হিসেবে অংশ নিলে আগেই ক্ষমতার পালাবদল হতো। প্রধান অতিথির বক্তব্যে দেশ পুনর্গঠন ও নতুন করে গঠনতন্ত্র প্রণয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ফরহাদ মজহার। জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় কবি, সাহিত্যিক, শিক্ষার্থী সহ অনেকেই অংশ নেন। যারা এখন নির্বাচন করছে তারা কি বলে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই, আমরা আবার চেটে ফুটে লুটপাট করি। আমরা 15 বছর করেছে, আমরা 15 বছর লুটপাট করি। আমরা যে কি নির্বাচন চাবো? আগে দেশ গঠন করো, আগে গঠনতন্ত্র আগে প্রণয়ন করো, তারপরে আমরা ভিন্ন জায়গায় যাবো। প্রায় 9 ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের হস্তান্তর করেছে বিজিবি ও বিএসএফ। রাত 9টার দিকে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হয় 2 বাংলাদেশি কৃষককে। একই সাথে ফেরত দেয়া হয় ভারতীয় 2 নাগরিককে। এর আগে বেলা 12টার দিকে দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্ত এলাকায় ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামের 2 কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এর জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসে বিজেপির হাতে তুলে দেয় স্থানীয়রা। প্রথমে মৌখিকভাবে আলোচনা হলে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়। ভিসা জটিলতায় যেসব হজ যাত্রী ফ্লাইট মিস করবেন, পরবর্তী টিকিট রি ইস্যুতে অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন হজ ক্যাম্প পরিচালক লোকমান হোসেন। শুক্রবার হজ ক্যাম্পে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। হজ ক্যাম্প পরিচালক আরও জানান, গত 3 দিনে ভিসা জটিলতায় আটকে আছে 13 জন। শিগগিরই তাদের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে তারা। এ সময় তিনি জানান, এ পর্যন্ত 14,349 জন হজ যাত্রী ভিসার বাকি রয়েছে। তাদের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নতুন হজযাত্রার 4র্থ দিনে বিমানের 3টি কোম্পানির মাধ্যমে 10টি ফ্লাইটে 4,153 হজযাত্রী আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ পর্যন্ত 37টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 15,154 জন। মক্কা পৌঁছেছেন 10,191 জন। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা 5,200 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা 81,900 জন। এখনো আনঅ্যাসাইন্ডের পরিমাণ বেশি রয়েছে। আমরা আশা করছি যে এটি নিশ্চয়ই এর সময়ের সাথে সাথে এই যে অ্যাসাইন্ডের পরিমাণও বেড়ে যাবে, এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট আসলে ওই অর্থে যে খুব বেশি সিট ফাঁকা গিয়েছে সেরকম কিন্তু আমরা জানি না। ভিসা সংক্রান্ত কারণে কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। আগামী সপ্তাহে সাইবার সুরক্ষা অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নতুন অধ্যাদেশে আগের 9টি ধারা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে। অনলাইন পোর্টালেও ছড়ানো হচ্ছে গুজব। বিভিন্ন গণমাধ্যমে সরকারের সমালোচনা করতে গিয়ে অশালীনতার উপস্থাপন করছে। তবে সরকার কোনো চাপ প্রয়োগ করছে না, কোনো ব্যবস্থাপককে আগের সরকারের মতো ফোন দেয়া হচ্ছে না। সম্প্রতি 3 সাংবাদিক একজন উপদেষ্টাকে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেছেন। সেজন্য চ্যানেলগুলোর সেলফ সেন্সরশিপ থেকে নিউজ বন্ধ করা ও সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিকদের চাকরিচ্যুতিকে অন্যায্য দাবি করে তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না, এটি ঠেকানো সরকারের পক্ষে সম্ভব না। এদিকে একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হচ্ছে
এই অপতথ্য নিয়ে। এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনা আপনারা দেখেছেন, 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। গণমাধ্যমের সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 1 বছরে 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সব গণমাধ্যমে এখন সরকারের প্রভাবমুক্ত। 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম, যা গত বছর ছিল 165তম। যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভেবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় যুব সমাবেশে এ মন্তব্য করেন নূর। এদেশের ছাত্র জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে ভারতের বিষয়ে সমালোচনা করে দেশকে শক্তিশালী করতে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি। সমাবেশে আগামী সংসদ নির্বাচনে সকল আসন পেতে অংশগ্রহণের জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে নুরুল হক নূর সমাবেশে যোগ দিলে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোন দল যদি ভাবেন আমরা একে 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার প্রতিবাদ হরতে বুক পেতে দিয়েছিল লড়াকু ছাত্র জনতা। আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। নগরের খালগুলোর উন্নয়ন করা গেলে চট্টগ্রামের অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবনমান উন্নত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বিএনপির উদ্যোগে নগরের 10 নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে নাজির খাল ও কালির ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। দলটি নিজস্ব অর্থায়নে স্থানীয় 700 নেতাকর্মী এই খাল খননে আগামী 1 মাস কাজ করবে। ব্যয় হবে কোটি টাকার বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার খাল খনন বা জলাবদ্ধতা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও তার কোনো সুফল মেলেনি। এ সময় খাল ঘিরে ওয়াকওয়ে, সৌন্দর্য বর্ধন প্রকল্প বা পর্যটন বিকশিত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি। খাল খননের এই পর্যায়িক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নদীর পারে, খালের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক থাকে, চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। এখানে বিনোদনেরও ব্যাপার আছে। মেয়র সাহেবকে উনি উদ্যোগ নিচ্ছেন এই খাল পরিষ্কার করে দুপাশে বিনোদনের কিছু সুযোগ আছে, সেটাও ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের যে যোগ্য মেয়র আছেন উনি সেই উদ্যোগ নেবেন এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে চট্টগ্রামে। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের জন্য সাভারে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে কমলার
সেবাকুঞ্জ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যানার, ফেস্টুন সহ মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার যুবদল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এটা আমি আপনাদের এই সমস্ত লোকগুলাই জানি আগামীতে কমিটিতে প্রয়োজন। কারণ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। কূটনৈতিক রীতিনীতিতে আয়োজিত এই অনুষ্ঠানে রাজা চার্লস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন ও তৈরি পোশাক খাত বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। হাইকমিশনার বাংলাদেশের অগ্রগতি, গণতান্ত্রিক সংস্কার এবং জলবায়ু ঝুঁকির চিত্র তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য $6 বিলিয়ন বেশি। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আলোচনা শেষে হাইকমিশনার রাজাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তনির্মিত উপহার দেন। ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কের 6 লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর শহরের চৌরাস্তায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শহরের চৌরাস্তায় মহাসড়কের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান। বক্তারা বলেন, ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করলেও রাস্তার অবস্থা খুবই নাজুক। বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ঘটছে হতাহতের মতো ঘটনাও। এ অবস্থায় শিগগিরই এই সড়ক 6 লেনে বাস্তবায়নের দাবি জানান তারা। পুনাকের কার্যক্রমে পুলিশ সম্পর্কে সাধারণের নেতিবাচক ধারণা পরিবর্তন হবে বলে আশাবাদ জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাজারবাগ পুলিশ সপ্তাহ উপলক্ষে বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলায় একথা বলেন তিনি। আরও বলেন, মৎস্য ও প্রাণী সম্পদ ক্ষেত্রে দেশের মানুষের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। পুনাককে নারীর উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো মেধাবীদের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফরিদা আক্তার। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, দেশ সংস্কারের গন্তব্য মানুষের কল্যাণ ও সেবা দেয়া, তা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি। আমার মনে হতো যে পুলিশরা তো পুলিশের যে কাজ সেটা করে, কিন্তু এর পেছনে যে একটা এত সুন্দর একটা ক্রিয়েটিভ এবং মানবিক এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে তারা যে কাজটা করছেন, সেটা কিন্তু পুলিশ নারীরা করছেন, পুলিশ পরিবারের নারী সদস্যরা করছেন। আগে যে হতো পেপারে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট হতো, এনাকে অভিনন্দন, ওনাকে অভিনন্দন, দ্যাট ইজ নট দি অবজেক্টিভ। যার জন্য সেবা করছি, কিভাবে সেবা করছি, দ্যাট ইজ দি অবজেক্টিভ। তো সেই প্রেক্ষাপটে আপনাদের এই কল্যাণ সমিতি আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে দিস ইজ দি অবজেক্টিভ অফ দি এক্সারসাইজ। মিয়ানমারে 600 বস্তা ইউরিয়া সার পাচারের সময় 10 জনকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা। তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় কোস্টগার্ডের সদস্যরা। ট্রলারটিকে থামানোর নির্দেশ দিলেও তা না মেনেই পালানোর চেষ্টা করে ট্রলারের থাকা সকলেই, কিন্তু তাদের ট্রলারটি জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জব্দকৃত ট্রলারটির তল্লাশি চালিয়ে মিয়ানমারের রাখাইনে পাচারের জন্য রাখা 600 বস্তা ইউরিয়া সার দেখতে পান তারা। পরে ট্রলারে থাকা 10 জন পাচারকারীকে আটককারীরা কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বাসিন্দা।
পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। পাকিস্তানি গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগের পর এবার এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই তৈয়বার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ISIকে দায়ী করেছে নয়াদিল্লি। তদন্তের স্বার্থে ব্যাপক ফরেনসিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহের কথাও জানিয়েছে NIA। ঘটনাস্থল থেকে জব্দকৃত 40টির বেশি কার্তুজ পাঠানো হয়েছে ব্যালিস্টিক ও রাসায়নিক বিশ্লেষণের জন্য। এর মধ্যে জম্মু কাশ্মীর সহ ভারতের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানও ভারতের সাথে যুদ্ধ এড়াতে চেয়েছেন আন্তর্জাতিক হস্তক্ষেপ। এমন পরিস্থিতিতে দুদেশের আঞ্চলিক সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের। মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। প্রাণ গেছে 3 শিশু ও 1 নারী সহ কমপক্ষে 4 জনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত 200-র বেশি ফ্লাইট। বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় অনেক এলাকায় তীব্র যানজটের দুর্ভোগের মুখে লাখো মানুষ। দমকা হাওয়া আর তীব্র ধূলিঝড় দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুক্রবারও রাজধানী জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী 3 দিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্নই থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। তীব্র গরমের মাঝে এক চিলতে ঝড় বৃষ্টিতে স্বস্তির শ্বাস ফেলছেন অনেকেই। একদিন আগে 38 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রার পারদ নেমে গেছে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সাত 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলির উপকূলীয় অঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর্জেন্টিনার স্থানীয় সময় শুক্রবার রাত 10টার দিকে কম্পনটি অনুভূত হয়। এরপর 2 বার আফটার শকও হয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ক্যাপ হর্ন ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজে মাটি থেকে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। চিলিতে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির বিপর্যয় প্রতিরোধ সংস্থা। এ পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে 4র্থ দফার পরমাণু আলোচনায় স্থগিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাস আল বুসাইদি। 2 পক্ষ নিশ্চিত করলে পরবর্তী আলোচনার তারিখ ঘোষণা করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই নিশ্চিত করেছেন আলোচনার স্থগিতের বিষয়টি। জানান, ওমানের অনুরোধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের 4র্থ ধাপের এই আলোচনা স্থগিত করা হয়েছে। এর আগে 1ম ও 3য় ধাপের আলোচনা হয় ওমানের মাস্কটে, আর 2য় ধাপের আলোচনা হয় ইতালির রোমে। ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী জাহাজে বোমা হামলা করেছে ইসরায়েল, এমনটাই দাবি মানবিক সহায়তাকারী সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের। তাদের দাবি, গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় মাল্টা উপকূলে একটি জাহাজে হামলা করে ইসরায়েল। অবশ্য এতে জাহাজে থাকা নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে মাল্টা সরকার। তবে ইসরায়েলের অভিযোগ, জাহাজে ত্রাণের পাশাপাশি হামাস সদস্যরাও ছিল, তাই হামাস সদস্যদেরকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে IDF। সে সময় ফ্রিডম ফ্লোটিলা সংস্থাটিকে ফিলিস্তিনপন্থী সংস্থা বলেও অভিযোগ করে তেল আবিব।
প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের 2 ম্যাচের টি-20 সিরিজের সূচি। আগামী 17 ও 19 মে শারজায় ম্যাচ দুটি হবে বলে জানিয়েছে বিসিবি। মে মাসের শেষের দিকে পাকিস্তান সফর করবে নাজমুল শান্তরা। সেখানে একই মাসের 25, 27 ও 30 তারিখ এবং জুনের 1 আর 3 তারিখে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান আর আরব আমিরাত সফরের আগে দেশে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল, যা শুরু হতে পারে মে মাসের 5 তারিখে। সব মিলিয়ে 8 থেকে 10 দিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। বাংলাদেশ এ দলের বিপক্ষে 3টি ওয়ানডে ও একটি 4 দিনের ম্যাচ খেলতে শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ডের এ দল। এর আগে মধ্যরাতে ঢাকায় পা রাখে কিউরা। আগামী 5 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 10 মে সিরিজের শেষ ওয়ানডের পর 14 মে দল দুটি মাঠে নামবে প্রথম 4 দিনের ম্যাচ খেলতে। 21 মে শেষ প্রথম শ্রেণীর ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জো কার্টারকে লাল বল আর নিক কেলিকে সাদা বলের অধিনায়কত্ব দিয়ে কিউরা বাংলাদেশের এসেছেন তরুণদের নিয়েই। গোড়ালির ইনজুরিতে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। ইংল্যান্ডের 3 জন চিকিৎসকের পরামর্শের পর এমন সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, গেল 29 ও 30 এপ্রিল ইংল্যান্ডে 2 চিকিৎসকের সাথে দেখা করেন তাসকিন। বৃহস্পতিবার নেওয়া হয় আরও 1 জন চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষা শেষে 3 চিকিৎসকই জানিয়েছেন আপাতত করাতে হবে না অস্ত্রোপচার। রিহ্যাব করলেই খেলতে পারবেন অভিজ্ঞ এই ডান হাতে পেসার। তবে রিহ্যাবের মেয়াদ কতদিন হবে এখনই তা নিশ্চিত করতে পারেননি বিসিবি চিকিৎসক। আগামী 5 মে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন তাসকিন আহমেদ। রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল জাতীয় 10 বল পুল টুর্নামেন্টের। 2 ফাইনালিস্ট দারুণ লড়াই করলেও শেষ হাসি হাসে নাফি। ফাইনাল ম্যাচটা গড়ায় টাইব্রেকে। শুরু থেকেই 2 খেলোয়াড় সমান তালে লড়তে থাকেন। 8 পয়েন্ট পর্যন্ত কেউ কাউকে ছাড় দেয়নি। 9 দিনের আসরে অংশ নিয়েছিল 99 জন খেলোয়াড়। স্নোকার ও বিলিয়ার্ড ফেডারেশনের এই আয়োজনে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিল হৃদয় ও উদয় মোটরস এবং এমকি। আসরের চ্যাম্পিয়ন 50,000 ও রানার্স আপকে 25,000 টাকা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই আসরের সেরা খেলোয়াড়দের সুযোগ দিতে ফেডারেশনের রয়েছে নানা পরিকল্পনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।